ঈদযাত্রায় বাড়ির পথে মানুষ। ঢাকা টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর সড়কে যানবাহনের দীর্ঘ সারি। বিএনপি নেতাদের কবজায় রাজধানীর পশুর হাটের ইজারা। নিয়ম মানার দাবি সিটি কর্পোরেশনের। দেশে বাড়ছে প্লাস্টিক দূষণ। বর্জ্য ব্যবস্থাপনায় নেই সক্ষমতা। লাগাম টানার তাগিদ বিশেষজ্ঞের। আজ পবিত্র হজ। লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফার ময়দান। জোহরের নামাজের পর খুতবা। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আতিকুর রহমান। দর্শক সংবাদের শুরুতে আপনাদেরকে ঈদযাত্রার খবর জানাতে চাই। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান এবং একই সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শুভ ঘোষ। আমরা শুরুতে একটু গাজীপুরের চিত্র দেখে আসতে চাই। রফিক, একটু জানাবেন সেখানে কি অবস্থা দেখছেন? যানবাহনের সারি কেমন? যানজটের সৃষ্টি হয়েছে কিনা? আতিক, গতকাল যখন 40 ভাগ শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু দুপুরের পর থেকে মহাসড়কগুলোতে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়তে থাকে। যদিও পুলিশ প্রশাসন রাতে কিন্তু বেশ কয়েকবার একমুখী গাড়ি চালিয়েছে আসলে সেই গাড়িগুলো পার করার জন্য, কিন্তু এখনও কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর খারাজুরা থেকে মৌচাক পর্যন্ত প্রায় 12 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি রয়েছে, অর্থাৎ গাড়ি চলছে একেবারে ধীর গতিতে। তাছাড়া চন্দ্রা নবীনগর যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু চন্দ্রা থেকে জিরানি বাজার পর্যন্ত 8 কিলোমিটার দীর্ঘ লম্বা সারি রয়েছে। তো পুলিশ যেটি বলছেন, যেহেতু গতকাল একসাথে আসলে 40 ভাগ শিল্প কারখানা ছুটি হয়েছে, ফলে যে মানুষ এবং যানবাহনের চাপ একসাথে পড়ে মহাসড়কগুলোতে, সেই গাড়িগুলো আসলে তারা পার করার চেষ্টা করছে। তো আমরা যেটি দেখছি আসলে গাড়ি চলাচল করছে একেবারে ধীর গতিতে। আপনি জানেন গাজীপুরে দুটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অপরটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু একই চিত্র, সেই সড়কেও যানবাহনের বাড়তি চাপ রয়েছে, তবে বড় ধরনের যানজট কিন্তু নেই। যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ধীর গতিতে চলাচল করছে। তো সেই সড়কে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 3টি পয়েন্টকে কেন্দ্র করে কিছুটা যানবাহনের জটলা রয়েছে, কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বড় ধরনের গাড়ির লম্বা লাইন রয়েছে। তো পুলিশ যেটি বলছে, তারা চেষ্টা করছে দুপুরের মধ্যে এই গাড়িগুলো চন্দ্রা এলাকা পার করার জন্য, কেননা আজকে কিন্তু দুপুরের পর আবার সকল শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যে 60 ভাগ বাকি রয়েছে যেগুলো বন্ধ হয়নি সেগুলো আজকে দুপুরের মধ্যে সেই সমস্ত শিল্প কারখানা বন্ধ হবে। অর্থাৎ দুপুরের পর যে যাত্রী এবং যানবাহনের চাপ সেটি কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে, এবং সেই যে চাপ সেটি সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বড় একটি চ্যালেঞ্জ। তো আজকে তারা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে তারা একটি অ্যাপস উদ্বোধন করবেন। যদি ওই অ্যাপসের মাধ্যমে কোনো যাত্রী তারা অভিযোগ করে যে কোনো সুনির্দিষ্ট কোনো বাস তাদের কাছ থেকে ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে কিংবা কোনো জায়গায় যদি হয়রানির শিকার হয়, ওই অ্যাপসের মাধ্যমে জানালে তারা কিন্তু তাৎক্ষণিক সেই ব্যবস্থা নেবে। সেই অ্যাপসের উদ্বোধন করার কথা রয়েছে আজকে 11টার সময় চন্দ্রামুড়ে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আতিক। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে যেতে চাই। সহকর্মী শুভ ঘোষ যুক্ত রয়েছেন আমাদের সাথে। শুভ, পদ্মা সেতুতে যানবাহনের চাপ কেমন দেখছেন? ঈদের ছুটির প্রথম দিনে বাঁধ ভাঙা মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের যে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা রয়েছে সেখানে। আমরা কিছুক্ষণ আগে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এখন যানবাহনের একটি থেমে থেমে যে দীর্ঘ সারি সেটি অব্যাহত আছে। এবং আমরা সকাল থেকেই এইখানে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের যে টোল প্লাজা এলাকা রয়েছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি যেসব যানবাহনের উপস্থিতি দেখতে পাচ্ছি এর মধ্যে উল্লেখযোগ্য হারে দেখা যাচ্ছে যে 2 চাকার বাহন মোটরসাইকেল। তবে এইসব মোটরসাইকেলে কিন্তু তুলনামূলকভাবে পুরুষের সংখ্যাই বেশি। অন্যান্যবার যেসব ছোট ছোট পরিবারের ছোট ছোট শিশুদের কিংবা নারীদের অন্যান্য সদস্যদের নিয়ে আমরা মোটরসাইকেলে করে গ্রামের পথে যেতে দেখি মানুষকে। এই বছর তারা বলছেন যে কোরবানির পশু কেনাকাটার জন্য পরিবারের অন্যান্য সদস্যদের অনেকটা আগে ভাগেই তারা গ্রামের বাড়ি
বাড়িতে পাঠিয়ে দিয়েছেন এবং ঈদের আগে যে শেষ কর্মদিবস সেটি গতকাল শেষ হওয়ার পরে আজ থেকে যে ঈদের ছুটি শুরু হয়েছে, টানা 10 দিনের ছুটিতে আসলে প্রিয়জনের টানে, আসলে শেকড়ের টানে শহর ছেড়ে কিন্তু আসলে গ্রামে ছুটে যাচ্ছে মানুষ। তবে সড়ক পথে আজকে কিন্তু তেমন ভোগান্তির কোনো অভিযোগ আসলে ব্যক্তিগত যানবাহন চালকরা করেননি। তবে গণপরিবহনে ভেঙে ভেঙে নানা উপায়ে যারা মাওয়া পর্যন্ত এসেছেন তাদের পরিবহন সংকটের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার একটি দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তারা বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ করেছে। অন্যদিক থেকে বিভিন্ন গণপরিবহন এবং ছোটখাটো 3 চাকার বাহনে ভেঙে ভেঙে যারা আসছে সেসব চালকদের একটি অভিযোগ আছে যে রাজধানী থেকে মহাসড়কের প্রবেশ মুখে একটি চক্র আসলে তাদের কাছ থেকে টাকা আদায় করছে, এমন একটি অভিযোগ তারা গতকালও করেছিলেন, আজও করেছে। একই সাথে আমরা এখন যাত্রীবাহী বাসগুলোতে যেসব যাত্রীর উপস্থিতি দেখতে পাচ্ছি, প্রত্যেকটি গণপরিবহন বাসে কিন্তু একদম তিল ধারণের ঠাঁই নেই। ঈদের যে আমেজ সেটি কিন্তু একেবারে ফুটে উঠেছে। অর্থাৎ এই মাওয়া প্রান্তের টোল প্লাজায় কিন্তু এখন শত শত 2 চাকার বাহন যে মোটরসাইকেল সেটির একটি দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং পরিবার প্রিয়জনের সাথে যারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা বলছে যে সড়ক পথের যে পরিবেশ ছিল এবার সেই পরিবেশটি যদি ধরে রাখা যায় তাহলে ফিরতি পথে তাদের এই যাত্রাটা অনেক বেশি স্বস্তিদায়ক হবে। এবং এই ঈদের ছুটির প্রথম দিনের সবচাইতে বড় সুখবর, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার তথ্য নেই। তবে পদ্মা সেতুতে এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু এবারই প্রায় অসংখ্য সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং এর জন্য একটি সেল গঠন করা হয়েছে। জি শুভ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। পদ্মা সেতু টোল প্লাজা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। আমরা সড়ক পথের ঈদযাত্রার খবর জানছিলাম, এ পর্যায়ে আপনাদেরকে রেলপথে ঈদযাত্রার খবরও জানাতে চাই। কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, রেলপথে ঈদযাত্রার চিত্র কেমন দেখছেন? কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা যাত্রীদের? না, যাত্রীদের সাথে কথা বলে আমরা এখনো তেমন কোনো ভোগান্তির অভিযোগ পাইনি। আপনি যেটা বলেছিলেন যে সড়ক পথে যাত্রীরা যেমন যাতায়াত করে, যারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে চায় অর্থাৎ আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে চায় তারা কিন্তু রেলকে পছন্দ করে নেয় বাংলাদেশে সাধারণত নিজের গন্তব্যস্থলে ঈদের সময় যাতায়াতের জন্য। বিশেষ করে একটু খেয়াল করুন, যারা রেলে যাতায়াত করেন যে সমস্ত যাত্রীরা, তারা আমরা ভোর থেকে এখানে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে বাংলাদেশ রেলের যে ব্যবস্থাপনা সেখানে তেমন কোনো ভোগান্তি নেই। তবে চিত্রের একটু ভিন্নতা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ আমরা গত রোজার ঈদে আমরা আপনাদেরকে যেমন একটি ফাঁকা স্টেশন দেখাতে পেরেছিলাম, আজকের চিত্রটা কিন্তু ঠিক তেমন না। আমরা দেখতে পাচ্ছি একদম কমলাপুর রেল স্টেশনের প্রবেশ মুখে আমরা আছি। এখানে কিন্তু যাত্রীর মোটামুটি সেই ভোর থেকে আমরা চাপ দেখতে পেয়েছি। অর্থাৎ দেশের বিভিন্ন গন্তব্যে যারা আপনজনের সান্নিধ্যে ঈদ পালন করার জন্য এই ব্যস্ততম শহর ছেড়ে যাবেন, তারা কিন্তু ইতোমধ্যে এই ভোরবেলাতেই তারা কিন্তু নগর ছেড়েছেন এবং তারা রেলে যাওয়ার জন্য তারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যেতে তারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে ভিড় জমিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানে টিকিট যাদের আছে, যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, এই সকল যাত্রীরা যেমন উপস্থিত হয়েছেন, কিন্তু যে সকল যাত্রীরা টিকিট কাটতে পারেননি তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আপনার স্ট্যান্ডিং টিকিট যেটাকে বলে, অর্থাৎ দাঁড়িয়ে যাওয়ার জন্য যে টিকিট আছে সেই টিকিটগুলো সংগ্রহ করছে এবং সেই টিকিটগুলো আপনারা একদম প্রবেশমুখী দেখছেন। সেখানে কিন্তু দাঁড়িয়ে টিটিরা টিকিট কাটছেন এবং সেখানে ভালোই জটলা দেখা যাচ্ছে। আমরা কমলাপুর রেল স্টেশনে এসে যাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে এখানে নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন আছে। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এখানে আরএনবি, র্যাব এবং পুলিশের যৌথ মনিটরিং সেল চলছে এবং তারা কিন্তু এখানে খুব ভালোভাবেই এই কমলাপুর রেল স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করছেন এবং তারা জানিয়েছেন যে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। রেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম এবং আমরা সকাল থেকেই জানছিলাম, দেখেছি এবং সাধারণত কোনো রেলেই কিন্তু তেমন কোনো সময়ের বিপর্যয় ঘটেনি। অর্থাৎ সবগুলো রেল কিন্তু সময় মতো চলে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। জি সোহাগ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কোরবানি ঈদ ঘিরে অস্থায়ী পশুর হাট বসেছে রাজধানীতে।
উত্তর ও দক্ষিণ সিটির প্রায় সব কটির ইজারা পেয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। তবে সিটি কর্পোরেশন বলছে সবকিছুই হয়েছে নিয়ম মেনে। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। প্রতি বছর কোরবানির ঈদ ঘিরে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বসে অন্তত 20টি পশুর হাট। বিগত বছরগুলোতে যা ছিল আওয়ামী লীগ নেতাদের দখলে, আর এখন বিএনপি নেতাদের হাতে। এটি উত্তর শাহজাহানপুর পশুর হাট। ইজারা পেয়েছেন শিকদার কনস্ট্রাকশনের পক্ষে আনিসুর রহমান টিপু নামের এক ব্যবসায়ী। তিনি হাজির না থাকলেও তার পক্ষ থেকে কাজ করছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সেখানে কথা হলো ঢাকা দক্ষিণের 11 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসলাম পারভেজের সাথে। সাবেক ওয়ার্ডের সভাপতি ছিল, আওয়ামী লীগ দোসররা এখানে আসে নাই, বাস আপনি এতটুকু বলতে পারি। এবার যাওয়া যাক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। এই হাটটির ইজারা পেয়েছেন তেজগাঁও থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। জায়ান্ট এন্টারপ্রাইজের মাধ্যমে আমি যখন এই হাটটির ইজারা করি তখন সর্বোচ্চ মূল্যে আমি হাটটির ইজারা পাই। ঢাকা উত্তরের ভাটারা সুতিভোলা পশুর হাট এখানেও ব্যতিক্রম নয়। 40 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ইজারায় চলছে হাটটি। একদলীয় যেটা হয়েছিল এটার অবসান হয়েছে 5ই আগস্ট। এরপর থেকে এখন আর ওই একদলীয় হওয়ার সম্ভাবনা নাই, আমাদের তো নাই। রাজধানীর পশুর হাটগুলোর তথ্য ঘেঁটে কম বেশি একই চিত্র মিলেছে। গণমাধ্যমের খবরও বলছে উত্তর দক্ষিণের প্রায় সব হাটের ইজারা বিএনপি নেতাদের কবজায়। পরোক্ষভাবে সে কথা স্বীকারও করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। তবে নিয়ম মাফিক সব হয়েছে বলে দাবি তাদের। আমাদের এখানে যারা ইজারায় অংশগ্রহণ করেছে কেউ তো বিএনপির প্যাডে অংশগ্রহণ করেন নাই, সবাই কোনো না কোনো সংস্থা বা কোনো না কোনো কোম্পানি এর অধীনে করেছেন। সবাই কোনো না কোনো এই ধরনের মাসল পাওয়ার ভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মী, সবাই মোটামুটি গোটা দাগে এক ধরনের প্রভাবশালীর এই ব্যবসাটা করে। হ্যাঁ, তো আর এই প্রভাবের সাথে রাজনীতি যুক্ত, এগুলো তো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, কিন্তু আমার টেবিলেই সে রাজনীতিটা হয় না। এদিকে গাবতলী হাট নিয়ে জল খোলা হবার পর দ্বিতীয় পর্যায়ে টেন্ডার আহ্বান করে উত্তর সিটি কর্পোরেশন। সেখানে সর্বোচ্চ দরদাতা ছিল টিএস এন্টারপ্রাইজ, কিন্তু পরে রহস্যজনকভাবে হাট পরিচালনায় অপারগতার কথা জানিয়ে চিঠি দিয়ে ইজারা থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। শেষমেশ ইজারা যায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ইরফান ট্রেডার্সের হাতে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিল গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় গুমের লোমহর্ষক বর্ণনা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ দেন সরকার প্রধান। নির্দেশ দেন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার। ক্ষমতা স্থায়ী করতে 16 বছরে হত্যা নির্যাতনে প্রতিপক্ষকে দমনের অসংখ্য অভিযোগ সরকারের বিরুদ্ধে। আতঙ্ক সৃষ্টি করে নাগরিকদের গুমে জড়িত থাকার অভিযোগ এসেছে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে। বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় তদন্ত রিপোর্ট জমা দিল গুম সংক্রান্ত কমিশন। কমিশন প্রধান জানান, এ পর্যন্ত 1850টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। এ সংখ্যা ছাড়াতে পারে 3500। আসসালামু আলাইকুম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, গুমের ভয়াবহতা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। গুমে জড়িতদের বিচারের আওতায় আনতে বলেছেন ডক্টর ইউনূস। নির্দেশ দিয়েছেন নিখোঁজদের খুঁজে বের করার। প্রত্যেকটা লোককে যতক্ষণ না খুঁজে বের করা হচ্ছে, কোথায় তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি, বা তার মেরে ফেলা হলে তার কবরটা কোথায়, যতদিন না আমরা জানছি, আমরা গুম কমিশন সেই বিষয়ে কাজ করছে। যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। ঈদুল আজহা মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত ছড়ায় এমন সংবাদ প্রচারে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। দেশে প্রতি বছর যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হয় তার চেয়ে বেশি আসে প্রতিবেশী দেশ থেকে, ফলে বাড়ছে প্লাস্টিক দূষণের মাত্রা। কিন্তু আন্তদেশীয় এই সমস্যার সমাধান করা যাচ্ছে না, আর এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য নেই প্রয়োজনীয় সক্ষমতা। দ্রুতই এর লাগাম টেনে ধরা তাগিদ বিশেষজ্ঞের। সহকর্মী আশিকিন প্রিন্সের রিপোর্ট। আধুনিক নগর সভ্যতায় প্লাস্টিক এড়িয়ে যাবার উপায় নেই। হাত বাড়ালে আর কিছু মিলুক না মিলুক প্লাস্টিক পণ্য মেলে। বিশেষ করে যেসব দেশে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারে হ্রাস টেনে ধরা যায়নি সেসব দেশের অবস্থা শোচনীয়। ঢাকা মহানগরে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য হয় 800 থেকে 1000 মেট্রিক টন, আর বছরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল ব্যবহৃত হয় 315 কোটি থেকে 384 কোটি। এর সামান্যই পুনঃপ্রক্রিয়াজাত হয়। আমি যদি এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে পারি উৎপাদন, তাহলে কিন্তু আমার ওয়েস্ট জেনারেশনও 70% কমে যাচ্ছে। তখন কিন্তু বাকি 30% আমার ম্যানেজেবল থাকবে। আমার যেটা ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ফাইন্যান্সিয়াল রিসোর্স সব দিক চিন্তা করলে বাংলাদেশ তখন ওইটা ইজিলি হ্যান্ডেল করতে পারে। কিন্তু এখন কিন্তু এটা হ্যান্ডেল করতে পারছে না। এই যে এনভায়রনমেন্টে যাচ্ছে, এইটা ম্যানেজ করার ক্যাপাসিটি আমাদের নাই। এটা ম্যানেজ করার জন্য যে টেকনোলজি সেটা আমাদের নাই। এটা ম্যানেজ করার জন্য যে অর্থ দরকার সেটাও আমাদের নাই। দীর্ঘদিন ধরে প্লাস্টিক নিয়ে গবেষণা করছেন ডক্টর শাহরিয়ার হোসাইন। মানবদেহ এবং পরিবেশের ওপর প্লাস্টিকের প্রভাব নিয়ে কথা হয় তার সাথে। প্রোডাক্ট তৈরি হলো, তৈরির সময় পলিউশন হচ্ছে, এবং তারপরে এটাকে যখন মার্কেটিং করা হচ্ছে তখনও কিন্তু পলিউশন হচ্ছে, যেটা আমরা চোখে দেখি না। তারপরে যখন এই প্রোডাক্টটা ইউজ করা হচ্ছে সেই স্কেলেও পলিউশন হচ্ছে। ইউজ করার পরে, অর্থাৎ যখন এটা অকেজো হয়ে যাচ্ছে বা ফেলে দিচ্ছি আমরা, তখনও কিন্তু নতুন ধরনের পলিউশন হচ্ছে। পরিসংখ্যান বলছে প্রতি বছর দেশে 1.5 মিলিয়ন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর সাথে যোগ হয় আরও 27 লাখ মেট্রিক টন, যা নদ নদী হয়ে আসে প্রতিবেশী দেশ থেকে। এই বিশেষজ্ঞের মত, আন্তদেশীয় প্লাস্টিক দূষণ দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। প্লাস্টিক পলিউশন কমানোর জন্য একটা ট্রিটি হতে যাচ্ছে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামের আওতায়। এখন বাইল্যাটারালি আমরা পারছি না, তার কারণ ভারত অনেক বড় দেশ, ফলে আমরা অনেক নেগোসিয়েশন করেও এখানে কোনো ফল করতে পারিনি। ফলে এটা একটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমেই কিন্তু করা সম্ভব। এর জন্য প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারবো। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।